গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা হলুদ হিমু কালো র্যাব। আজ তৃতীয় পর্ব। মাজেদা খালার ফ্ল্যাটে ধুমধুমার কাণ্ড। বসার ঘরে সোফায় মূর্তির মতো তিনি বসে আছেন, তার হাতে একটা বই। বইয়ে অ্যারোপ্লেনের ছবি, ছবির নিচে লেখা চায়না ইংলিশ ডিকশনারি। ডিকশনারির সঙ্গে অ্যারোপ্লেনের সম্পর্ক ঠিক বোঝা গেল না। বড় খালার সামনে বিশাল সাইজের এক গামলা, তিনি গামলায় দুপা ডুবিয়ে বসে আছেন। গামলা ভর্তি কুচকুচে কালো রঙের তরল পদার্থ। গামলার সামনে নাক চ্যাপটা এক বিদেশিনী, বিদেশিনীর হাতে স্পঞ্জ। সে কালো তরল পদার্থে হাত ডুবিয়ে স্পঞ্জ দিয়ে কি যেন করছে। আমি বললাম, হচ্ছে কি? মাজেদা খালা বললেন, ফুট ম্যাসাজ নিচ্ছি। এই মেয়ের নাম হুসি, হংকংয়ের মেয়ে। ধানমন্ডিতে নতুন একটা পার্লার হয়েছে, সেখান থেকে খবর দিয়ে এনেছি। গাধা টাইপ মেয়ে, 6 মাস হয়ে গেছে বাংলাদেশে আছে। একটা মাত্র বাংলা শব্দ শিখেছে, সালেম আলেম। সালেম আলেম মানে কি? সালেম আলেম মানে আসসালাম আলাইকুম। হুসি আমার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, সালেম আলেম। আমি বললাম, তোমাকেও সালেম আলেম। মাজেদা খালা বললেন, চায়না ইংলিশ ডিকশনারি নিয়ে এই গাধা মেয়েটা এসেছে, যাতে আমি তার সঙ্গে আলাপ টালাপ করতে পারি। এতক্ষণ ডিকশনারি ঘেঁটে এমন কিছু পেলাম না যা হুসিকে বলা যায়। তুই দেখ তো কিছু পাস কিনা। আমি ডিকশনারি ঘেঁটে কয়েকটা বাক্য বের করলাম, যেমন মাংমা, তুমি কি ব্যস্ত? মাংমা বলতেই মেয়েটা ঘন ঘন মাথা নাড়তে লাগল। বোঝা গেল সে ব্যস্ত। সেন্টিজেন মে ইয়াং, তোমার শরীর কেমন? মেয়েটি মুখ ভর্তি করে হাসল, মনে হচ্ছে তার শরীর ভালো। নি হাই মা, কেমন আছো? এবার হাসি আরো বেশি। সে যে ভালো এ বিষয়ে এখন পুরোপুরি নিশ্চিন্ত হওয়া গেল। বড় খালা বললেন, বই ঘেঁটে দেখতো, 1 কাপ চা খাবেন এই কথাটা আছে কিনা। মেয়েটাকে 1 কাপ চা খাওয়াতাম। কি সুন্দর গায়ের রং দেখেছিস? দুধে আলতা না? আমি খালার পাশে বসতে বসতে বললাম, দুধে আলতা শব্দটা ভুল। দুধের মধ্যে আলতা দিয়ে দেখো, দুধ সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে ছানা ছানা হয়ে যায়, কুৎসিত একটা পদার্থ তৈরি হয়। এই মেয়ে কুৎসিত না। কুৎসিত কি বলছিস? পুরীর মতো মেয়ে, স্বভাব চরিত্র ভালো, সারাক্ষণ হাসছে। ডিকশনারি দেখে জিজ্ঞেস করতো মেয়েটা আনম্যারিড কিনা। আনম্যারিড হলে কি করবে? বিয়ে দেবার চেষ্টা করব। সুন্দরী মেয়েদের বিয়ে দেওয়ার মধ্যে আনন্দ আছে। মেয়েটার আঙুলির দিকে তাকিয়ে দেখ, একেই বোধহয় বলে চম্পক আঙুলি। হাতের তালুর তুলনায় আঙুল কিন্তু যথেষ্ট লম্বা, ঠিক না? হ্যাঁ ঠিক। মাজেদা খালা হঠাৎ ফিসফিস করে বললেন, আহিমু, তুই মেয়েটাকে বিয়ে করে ফেল না। আমি? সারাদিন তুই হাঁটাহাঁটি করবি, সন্ধ্যাবেলায় মেয়ে তোর ফুট ম্যাসাজ করে দেবে। বুদ্ধি খারাপ না। বড় খালা শোনো, পাওয়া গেছে। কি পাওয়া গেছে? চা খাওয়ার ব্যাপারটা পাওয়া গেছে, একটু অন্যভাবে পাওয়া গেছে। অন্যভাবে মানে? আমাকে 1 কাপ চা দাও এইভাবে আছে, বলে দেখব। বুদ্ধিমতী মেয়ে হলে অর্থ বের করে ফেলবে। বলে দেখ। আমি হুসির দিকে তাকিয়ে যথাসম্ভব চাইনিজদের মতো গলা করে বললাম, কিং হেবেই চা। সঙ্গে সঙ্গে মেয়েটি উঠে দাঁড়ালো, অ্যাপ্রনে হাত মুছে রান্নাঘরে ঢুকে গেল। আমি এবং মাজেদা খালা আগ্রহ নিয়ে তাকিয়ে আছি, দেখি এই মেয়ে কি করে। সে চুলা ধরিয়ে কেতলি বসিয়ে দিল, মনে হয় আমাদের জন্য চা বানাচ্ছে। মাজেদা খালা মুগ্ধ গলায় বললেন, কিরকম ভালো মেয়ে দেখেছিস? অসাধারণ। আমি ঠাট্টা করছি না, এরকম একটা মেয়েই তোর জন্য দরকার। চাইনিজ ভাষায় এই মেয়ের সঙ্গে প্রেম করবো কিভাবে? চাইনিজ শিখে নিবি, সামান্য একটা ভাষা শিখতে পারবি না? সাপ ব্যাং রান্না করে বসে থাকবে, এটা একটা সমস্যা না।
সাপ ব্যাং রাঁধবে কেন? তুই যা রাঁধতে বলবি তাই রাঁধবে। বাঙালি রান্না শিখে নেবে। বেচারিরও তো মাঝে মাঝে সাপ টিকটিকি খেতে ইচ্ছে হতে পারে, তখন সে আলাদা রান্না করে খাবে। যে চামচ দিয়ে সাপের ঝোল নাড়াচাড়া করলো, দেখা গেল সেই একই চামচ দিয়ে মটরশুঁটি কই মাছ নাড়ছে, তখন? বড় খালা বিরক্ত হয়ে বললেন, ফালতু ব্যাপার নিয়ে তুই কথা বলিস। তোর প্রধান সমস্যা ফালতু। এখন তোর খালু সাহেবের ব্যাপারটা বল। গোপন কথা সেরে নি। চাইনিজ মেয়েটাও নেই? থাকলেও তো সমস্যা নেই, সে তো বাংলা বোঝে না। তা ঠিক, তারপরেও লজ্জা লজ্জা লাগে। দেখি কেমন ছবি তুলেছিস। আমি মোবাইল টেলিফোন কাম ভিডিও যন্ত্র খালার হাতে দিলাম। খালা চাপা গলায় বললেন, এই সেই হারামজাদি? বাদাম খাচ্ছে? তোর খালু এই মেয়ের মধ্যে কি দেখেছে? মেয়েটা খুব সুন্দর করে বাদাম খেতে পারে, একটা একটা করে মুখে দেয় আর কুটকুট করে খায়। তোকে কে বলেছে? খালু সাহেব নিজেই বলেছেন। আর কি বলেছে? মেয়েটা খালু সাহেবকে একদিন বাসায় দাওয়াত করেছে। বলিস কি? আর দেরি করা ঠিক হবে না, অ্যাকশনে চলে যেতে হবে। কি অ্যাকশনে যাবি? কাজী ডেকে দুজনকে বিয়ে করে দি, ঝামেলা শেষ। দুজনের বসে বাদাম খাক। বড় খালা আগুন চোখে তাকিয়ে আছেন। যে কোনো সময় বিস্ফোরণ হবে এমন অবস্থা। বিস্ফোরণের 1-2 সেকেন্ড আগে নিজেকে সামলালেন। হুসি চা ট্রেতে করে 2 কাপ চা নিয়ে এসেছে। ট্রে হাতে মাথা নিচু করে বউ করল, ইশারায় বুঝালো সে চা খায় না। খালা বিড়বিড় করে বললেন, মেয়েটার আদব কায়দা যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। আমরা নিঃশব্দে চা খেলাম। হুসি মাসাজে লেগে গেল। পা টিপাটিপির যে এত কায়দা কানুন আমি জানতাম না, মুগ্ধ হয়ে দেখছি। মাজেদা খালা বললেন, তোর খালু সাহেবকে টাইট দেবার একটা বুদ্ধি মাথায় এসেছে। একদিন আমি পার্কে চলে যাব, রাধাকৃষ্ণকে হাতে নাতে ধরব, সঙ্গে ঝাড়ু নিয়ে যাব। ঝাড়ু পেটা করতে করতে কৃষ্ণকে বাড়িতে আনব। আমি বললাম, বুদ্ধি খারাপ না, তুই আমার সঙ্গে থাকবি। আমি কি করব? ঝাড়ু পেটার দৃশ্য ভিডিও করবি। প্রতি রাতে ঘুমাতে যাবার আগে তোর খালু সাহেবকে এই ভিডিও দেখতে হবে, এটাই তার শাস্তি। তাহলে আরেকটা কাজ করা যাক, প্রফেশনাল ভিডিও ম্যান নিয়ে আসি। এরা ক্যামেরা, বুম, রিফ্লেক্টর বোর্ড নিয়ে আড়ালে অপেক্ষা করবে। যেই মুহূর্তে তুমি ঝাড়ু নিয়ে অ্যাকশনে যাবে, অমনি ক্যামেরা অ্যাকশনে যাবে। বড় খালা বললেন, তুই কি ঠাট্টা করছিস না সিরিয়াসলি বলছিস? সিরিয়াসলি বলছি। ক্যামেরা ভাড়া করতে কত লাগবে? জানি না, তুমি বললে খোঁজ করি। ঠিক আছে, খোঁজ কর। আমি বললাম, ভিডিওটা যদি ভালো হয় তাহলে সিডিতে বেশ কিছু কপি ট্রান্সফার করে নেব। তুমি কিছু নিজের কাছে রাখলে আর কিছু আত্মীয় স্বজনকে বিলি করলে। আমরা বিভিন্ন টিভি চ্যানেলেও দিয়ে দেখতে পারি। কেউ যদি চালায় তাহলে কিছু টাকা পাবো। অনেকগুলো চ্যানেল তো হয়েছে, তারা প্রোগ্রাম পাচ্ছে না, যে যাই বানাচ্ছে কিনে নিচ্ছে। কিছুদিন আগে একটা চ্যানেলে 40 মিনিটের একটা জন্মদিনের প্রোগ্রাম দেখিয়েছে। শিরোনাম হলো একটি সাধারণ জন্মদিন উৎসব। আমাদের ভিডিওটার শিরোনাম হবে পরকীয়ার পরিণতি, ঝাড়ুর ট্রিটমেন্ট। বড় খালা থমথমে গলায় বললেন, হিমু, তোর সব কিছুই ফাজলামি, সবই রসিকতা। তুই এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাবি, আর কখনো আসবি না। ভিডিওর ব্যবস্থা করব না? তোকে কিছুই করতে হবে না, বের হয়ে যা, যা বললাম। আমি উঠে দাঁড়িয়ে চাইনিজদের মতো বউ করে চাইনিজ ভাষায় বললাম, শিয়ে শিয়ে ছুনি চিংচিয়াং খোদে খোয়ে, যার বাংলা অর্থ ধন্যবাদ, আপনার দিন শুভ হোক। বড় খালা কঠিন চোখে তাকিয়ে আছেন। হুসি খিলখিল করে হাসছে। মেয়েটার হাসি সুন্দর, মনে হচ্ছে একসঙ্গে অনেকগুলি কাচের চুড়ি বেজে উঠল। বড় খালার ফ্ল্যাট বাড়ি থেকে বের হয়ে রাস্তার মোড়ের দোকান থেকে সিগারেট কিনে সবে ধরিয়েছি, দেখা গেল হুসি অ্যাপার্টমেন্ট হাউসের গেট দিয়ে বের হচ্ছে। তার হাতে পেট মোটা একটা ব্যাগ।
চোখে কালো চশমা। কালো চশমা পরা মানুষজন কোন দিকে তাকাচ্ছে বোঝা যায় না। সে যে আমাকেই দেখছে, আমার দিকে এগিয়ে আসছে, বুঝতে সময় লাগল। হুসি আমার সামনে এসে দাঁড়িয়ে চোখের কালো চশমা নামালো, আমাকে অবাক করে দিয়ে মোটামুটি শুদ্ধ বাংলায় বলল, আমি বাংলা ভালো বলতে পারি, বাংলা জানি না বললে আমার সুবিধা হয়, এই জন্য মিথ্যা বলি। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। সে মাথা নিচু করে বউ করল, তার পেট মোটা ব্যাগের পকেট থেকে কয়েকটা লজেন্স বের করল, আমার দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, তোমার জন্য সামান্য উপহার। আমি উপহার নিতে নিতে বললাম, চাইনিজ ভাষায় ধন্যবাদ জানো কি? শিয়া শিয়া নি। আমি লজেন্স পকেটে ভরতে ভরতে বললাম, শিয়া শিয়া নি। সে আমার দিকে চায়না ডিকশনারির বাড়িয়ে দিয়ে বলল, ইউ কিপ ইট। এই মেয়ে শুধু যে বাংলাই জানে তা না, ইংরেজিও জানে। আমার ঘরের ভেতরের একটি দৃশ্য। সময় দুপুর, কোকিলের ডাক শোনা যাচ্ছে। কোকিলের ডাকের কথায় ভেবে বসা ঠিক না যে এখন বসন্তকাল। ঢাকা শহরের কোকিলরা কিছুটা বিভ্রান্ত। পৌষ মাসেও তাদের ডাক শোনা যায়। আজ জানুয়ারির ৩ তারিখ, মাঘ মাস। মাঘ মাসের শীতে কোনো এক সময় হয়তো বাংলার বাঘেরা পালিয়ে যেত। এখন ভিন্ন অবস্থা। গরমে বাঘেরা অতিষ্ঠ। ঘরের ভেতর যথেষ্ট গরম, মাথার উপর ফুল স্পিডে ফ্যান ঘুরছে। বিছানায় খালি গায়ে হারুনুর রশিদ ঘুমাচ্ছে। তার দুপুরের খাবার ব্যবস্থা মেসে করে দিয়েছি। মেসে যেসব আইটেম রান্না হয় তাতে তার পেট ভরে না বলে বিসমিল্লা হোটেল থেকেও প্রতিদিনই ২-১টা আইটেম আসে। মেসের বাবুর্চি আলাদা করে ২টা ডিম পেঁয়াজ মরিচ দিয়ে মেখে দেয়। খাওয়া দাওয়ার পর হারুনুর রশিদ টানা ঘুম দেয়। ঘুম ভাঙে সন্ধ্যার আগে আগে। অতি নিরীহ নির্বিরোধী ভালো মানুষ। খাদ্যদ্রব্যের বাইরের কোনো বিষয়ে আলোচনার ব্যাপারে তার উৎসাহ নেই। পুরনো ঢাকার কোন দোকানে আসল কাচ্চি পাওয়া যায়, কোন দোকানে গ্লাসি নামে খাসির মাংসের বিশেষ পদ পাওয়া যায়, সব তার মুখস্থ। সে আমাকে কথা দিয়েছে কাজের চাপ একটু কমলেই গ্লাসে এনে খাওয়াবে। এটা এমনই এক খাদ্যবস্তু যে একবার খেলে ঠোঁটে ঘিয়ের গন্ধ লেগে থাকবে ৩ দিন। আমি চেয়ারে বসে ঘুমন্ত হারুনুর রশিদকে দেখছি এবং বেচারার প্রচণ্ড কাজের চাপ দেখে সহানুভূতি বোধ করছি। এমন সময় মেসের ম্যানেজার জয়নাল এসে ঢুকল। আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, সর্বনাশ হয়েছে, পালিয়ে যাবেন কিনা বিবেচনা করেন, হাতে সময় নাই। একজন ফিসফিস করে কথা বললে আরেকজনকেও ফিসফিস করতে হয়। আমিও ফিসফিস করে বললাম, পালিয়ে যাবার মতো অবস্থা? অবশ্যই, আপনার খোঁজে র্যাব এসেছে, জিপ ভর্তি র্যাব। আমাকে আপনার কথা জিজ্ঞেস করল। আমি বললাম, খোঁজ নিয়ে আসি আছে কিনা। সম্ভবত নাই, এই সময় সাধারণত উনি থাকেন না। সত্যও বলি নাই, মিথ্যাও বলি নাই, মাঝামাঝি বলেছি। ভালো করেছেন। হিমু ভাই, সময় নষ্ট করবেন না। সিঁড়ি দিয়ে ছাদে চলে যান, ছাদ থেকে লাফ দিয়ে পাশের বিল্ডিংয়ের ছাদে যাবেন। পারবেন না? অসম্ভব, এক ছাদ থেকে আরেক ছাদে লাফালাফি আমাকে দিয়ে হবে না। ধরা দেয়া ছাড়া তো উপায় দেখি না। ধরা দিবেন? উপায় কি? অপরাধ তো কিছু করি নাই। র্যাব অপরাধ করেছেন কি করেন না এইসব বিবেচনা করবে না। ধরা খাওয়া মানেই ঢিসুম ঢুসুম, ক্রস ফায়ার। আল্লাহ খুদার নাম নেন হিমু ভাই, দোয়া ইউনুস পড়তে পড়তে যান। ম্যানেজারের কথা শেষ হল না। বারান্দায় বুটের শব্দ পাওয়া গেল। ম্যানেজার জয়নাল হতাশ গলায় বলল, হিমু ভাই, আর সময় নাই, চলে আসছে। জানলা দিয়ে লাফ দিবেন কিনা বিবেচনা করেন। বিবেচনার আগেই যিনি ঢুকলেন তাকে আমি চিনি। তিনি আমার পরিচিত ঘামবাবু। ম্যানেজার জয়নাল তার দিকে তাকিয়ে সব কটা দাঁত বের করে বলল, স্যার, হিমু ভাই ঘরেই আসেন। বাথরুমে ছিলেন বলে আপনাদের আসার সংবাদ সঙ্গে সঙ্গে দিতে পারি নাই। অপরাধ ক্ষমা করবেন। ঘামবাবু কঠিন গলায় বললেন, আপনি আপনার কাজে যান। ম্যানেজার বলল, অবশ্যই অবশ্যই, আসসালামু আলাইকুম স্যার।
ঘামবাবু সালামের জবাব দিলেন না। তিনি মহা ক্ষিপ্ত এবং মহা বিরক্ত। তিনি হারুনুল রশিদের দিকে ব্যাটন উঁচিয়ে বললেন, এখানে ঘুমোচ্ছে কেন? আমি বিনয়ের সঙ্গে বললাম, স্যার, ওনার নাম হারুনুল রশিদ, বিখ্যাত ব্যক্তি, বাগদাদের খলিফা ছিলেন। ঘামবাবু বললেন, একে আমি জানি, আমার প্রশ্ন হচ্ছে এখানে ঘুমাচ্ছে কেন? আমি বললাম, দুপুরে খাওয়া দাওয়ার পর উনি সামান্য রেস্ট নেন। কবে থেকে রেস্ট নেয়? প্রথম দিন থেকেই। আপনাদের আগে একবার বলেছিলাম, মনে হয় ভুলে গেছেন। খাওয়া দাওয়া কোথায় করে? আমার সঙ্গেই করে। আমরা মেসেই খাই, আর 2-1টা আইটেম বিসমিল্লা হোটেল থেকে নিয়ে আসি। ওদের মুড়িঘণ্ট অসাধারণ। আপনার দাওয়াত রইল, একদিন দুপুরে যদি আসেন খুবই খুশি হব। ঘামবাবু এমন কঠিন চোখে তাকালেন যে আমাকে চুপ হয়ে যেতে হল। ঘরে শুনশান নীরবতা, শুধু হারুনুল রশিদ মিহিভাবে নাক ডেকে যাচ্ছেন। আমি বললাম, স্যার, বটু ভাইকে ডেকে তুলব? বটুকে? হারুন ভাইয়ের ডাকনাম বটু। ঘামবাবু বিড়বিড় করে বললেন, আরাম করে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, ইন ইয়োর ওন বেড। আমি আমার জীবনে এর চেয়ে বিস্ময়কর কোনো ঘটনা দেখিনি। আমি বললাম, স্যার, ক্রসফায়ারের লোকজন যখন মারা যায়, সেই ঘটনা আপনার কাছে তেমন বিস্ময়কর লাগে না? ঘামবাবুর কুঁচকানো ভ্রু আরও কুঁচকে গেল। তিনি খসখসে গলায় বললেন, আমার সঙ্গে চলুন। কোথায় যাব স্যার? হেড অফিসে। চলুন যাই। একতলায় 2 মিনিট সময় দেবেন। ম্যানেজার জয়নালকে দুটো কথা বলে যাব। মেসের সামনে র্যাবের জিপ গাড়ি। জিপ গাড়ির রঙ কালো। কালো একটা গাড়িতে কালো পোশাক পরে একদল লোক বসে আছে। তাদের অস্ত্রশস্ত্রও কালো। এই দৃশ্য একবার দেখলে তারাশঙ্করের কবি কখনো বলতো না, কালো যদি মন্দ হবে গো, কেশ পাকিলে কান্দ কেন? গাড়ির আশেপাশে একদল কৌতূহলী মানুষ। তারা কৌতূহলী কিন্তু ভীত। কোন অভাগাকে ধরে নিয়ে যাচ্ছে সেটা দেখার আগ্রহ আছে। দেখতে গিয়ে কোন ঝামেলায় পড়ে সেই সংশয় আছে। ম্যানেজার জয়নাল কাঁদো কাঁদো গলায় বলল, এক মনের দোয়া ইউনুস পড়তে পড়তে যান, আল্লাহর হাতে সোপর্দ। আমি খতমে জালালি পাঠের ব্যবস্থা করতেছি। আমি বললাম, আমার ঘরে যে শুয়ে আছে তাকে কোনো কিছু বলার দরকার নেই। জয়নাল বলল, কিচ্ছু বলবো না, আমার মুখ সিলাই। হিমু ভাই, আপনি দোয়া ইউনুস পড়তে ভুলবেন না। গরিবের এই দোয়া ছাড়া গতি নাই। আমি অনেক কৌতূহলী চোখের উপর দিয়ে গাড়িতে উঠে বসলাম। আশ্চর্য কাণ্ড, ক্যাসেট প্লেয়ারে গাড়ির ভেতর নজরুল গীতি বাজছে। ডক্টর অঞ্জলি মুখার্জির কিন্নর কণ্ঠ, ও গো মদিনাবাসী, প্রেমে ধরো হাত মম। আবার আগের অবস্থা, সেই ইন্টারোগেশন রুম, 3 জনের জায়গায় 2 জন, ঘামবাবু এবং মধ্যমণি, শুধু হামবাবু নেই। তবে আজকের পরিস্থিতি মনে হয় সামান্য ভালো। আমার সামনে 1 কাপ চা রাখা হয়েছে, অন্য একটা প্লেটে বিস্কিট আছে। ঘামবাবু বিস্কিটের প্লেটটা আমার দিকে এগিয়ে দিতে দিতে বললেন, চা খাও। আমি বিস্কিটে ডুবিয়ে চা খেতে শুরু করেছি। এই আধুনিক সময়ে চায়ে বিস্কিট ডুবিয়ে খাওয়াটাকে অভদ্রতা গণ্য করা হয়। বিস্কিট মাঝে মাঝে গলে কাপে পড়ে যায়। সেই গলন্ত বিস্কিট আঙুল দিয়ে তুলে মুখে দেয়াকে চূড়ান্ত অশ্লীলতা মনে করা হয়। এই কাজটি কেউ করলে আশেপাশের সবার সুরুচি এতই আহত হয় যে তারা প্রায় শিউরে ওঠেন। আমি এই কাজটি হাসি মুখে করছি। 2টো বিস্কিট এই ভঙ্গিতে খাওয়ার পর তাদের দিকে তাকিয়ে বললাম, শিয়ে শিয়ে নি, শিয়ে শিয়ে নি। মধ্যমণি বললেন, তার মানে? আমি বললাম, স্যার, চাইনিজ ভাষায় বলেছি, আপনাকে ধন্যবাদ। শিয়ে শিয়ে নির মানে ধন্যবাদ। আমি অভদ্রের মতো আপনাদের সামনে চা বিস্কিট খেলাম। মেই গুয়াশি। মেই গুয়াশির অর্থ কিছু মনে করবেন না। মধ্যমণি বললেন, চাইনিজ ভাষায় কথা বলার প্রয়োজন দেখছি না, বাংলা ভাষায় কথাবার্তা হোক। বাংলায় কথা বলতে তোমার যদি কোনো অসুবিধা না হয়। আমি বললাম, বিকে কি, অর্থাৎ ঠিক আছে। মধ্যমণি আমার দিকে ঝুঁকে এসে বললেন, তোমার পাসপোর্ট আছে?
জি না স্যার, পাসপোর্ট দিয়ে আমি কি করব? আমি 24 ঘন্টায় তোমার একটা পাসপোর্ট করিয়ে দিচ্ছি। আমি আনন্দিত হওয়ার ভঙ্গি করে বললাম, চেয়ে আপনাকে ধন্যবাদ। তোমার ভিসার ব্যবস্থা করে দেব, তুমি পরশু চলে যাবে। জি আচ্ছা। কোথায় যাবে জানতে চাইলে না? কোথায় যেতে হবে আমি জানি, তোমার জানার কথা না। কথা না থাকলেও কেউ কেউ অগ্রিম জেনে ফেলে। একজন সন্ত্রাসী যখন ধরা পড়ে সে কিন্তু জানে না কখন সে মারা যাবে, আপনারা জানেন। মধ্যমণি বললেন, অতিরিক্ত স্মার্ট হবার চেষ্টা করবে না। আচ্ছা স্যার, করব না। তোমাকে কোথায় পাঠাতে চাচ্ছি বলে তোমার ধারণা? মাউন্ট এলিজাবেথ হসপিটাল, সিঙ্গাপুর। হামবাবুর আত্মীয় স্বজনের ধারণা হয়েছে, যেহেতু আমাকে চড় মারতে গিয়ে ওনার এই অবস্থা, এখন একমাত্র আমি পারি ওনার ঘুম ভাঙাতে। তার ছেলে আমাকে তার বাবার পাশে উপস্থিত করাবার জন্য অতি ব্যস্ত। এর মধ্যে আপনারাও আমার বিষয়ে কিছু খোঁজ খবর করেছেন। আপনাদের ধারণা হয়েছে আমি পীর ফকির টাইপের কিছু, আধ্যাত্মিক ক্ষমতা টমতা আছে। আপনারাও কিঞ্চিত ভীত। শক্তিধররা ভীত হয়, কারণ শক্তিধররাই শক্তির ক্ষমতার সঙ্গে পরিচিত। এখন আমি একটা সিগারেট খাবো, আমাকে একটা সিগারেট দেবেন? মধ্যমণি ঘামবাবুর দিকে তাকালেন, চোখে চোখে ইশারা খেলা করল। ঘামবাবু সিগারেটের প্যাকেট এবং লাইটার এগিয়ে দিলেন। আমি সিগারেট ধরাতে ধরাতে বললাম, স্যার, আমার চেঙ্গিস খান বইটা কি পাওয়া গেছে? পাওয়া যায়নি। পাওয়া যাবে? হ্যাঁ, যাবে। মধ্যমণি হাত বাড়িয়ে সিগারেটের প্যাকেট থেকে সিগারেট নিলেন। সিগারেট ধরাতে ধরাতে বললেন, তোমার আধ্যাত্মিক ক্ষমতা কি সত্যিই আছে? কিছুই নাই স্যার। গড অলমাইটি সমস্ত ক্ষমতা তার নিজের হাতে রেখে দিয়েছেন। কাউকেই তিনি কোনো ক্ষমতা দেন না। অনেকেই ভাবে তার ক্ষমতা আছে, এই ভেবে আনন্দ পায়। মিথ্যা আনন্দ। তোমার কোনো সুপারন্যাচারাল পাওয়ার নেই? জি না। তাহলে এটা কি করে বললে যে তোমাকে সিঙ্গাপুর যেতে হবে, মাউন্ট এলিজাবেথ হাসপাতাল? হামবাবুর ছেলে আমাকে লোক মারফত একটা চিঠি পাঠিয়েছে। চিঠিতে সব জানিয়েছে। চিঠি সঙ্গে আছে, পড়তে চান? না, পড়তে চাই না। মধ্যমণিকে দেখে মনে হলো তিনি খানিকটা স্বস্তি বোধ করছেন। হিমু নামক লোকটির কোনো ক্ষমতা নেই। সে সাধারণের সাধারণ, তাকে ভয় পাওয়ার কিছু নেই। তাকে চড় থাপ্পড় দেয়া যেতে পারে। আমি বললাম, উঠি স্যার? ঘামবাবু কঠিন ধমক দিলেন, উঠি মানে? ফাজলামি করো, বসে থাকো। আমি বসে থাকলাম। আরেকটা বিস্কিট খাবো কিনা চিন্তা করছি। বিস্কিটের চাইনিজ কি? ঝোলার ভেতর ডিকশনারিটি আছে। চুপচাপ বসে না থেকে কিছু চাইনিজ শব্দ শিখে ফেলা যেতে পারে। ডিকশনারি বের করতে গিয়ে হুসির উপহার লজেন্সে হাত পড়ল। আমি মধ্যমণির দিকে তাকিয়ে বললাম, লজেন্স খাবেন স্যার? উনি জবাব দিলেন না। আমি দুজনের সামনে দুটো লজেন্স রেখে ডিকশনারি খুলে বসলাম। চুপচাপ বসে না থেকে জ্ঞানের চর্চা হোক। নবীজি বলেছেন, জ্ঞানের চর্চার জন্য সুদূর চীন দেশে হলেও যাও। আমাকে চীনে যেতে হচ্ছে না, চীন চলে এসেছে আমার হাতে। সাইকেল জি জিংসে, বেবি ট্যাক্সি সাংলুং, বাস গংগংকিসে, সাধারণ নৌকা জাওচুয়ান, যন্ত্রচালিত নৌকা মো চিওচিং। মধ্যমণি নড়ে চড়ে বসলেন। জজ সাহেবদের মতো টেবিলের টোকা দিয়ে দৃষ্টি আকর্ষণ করলেন। আমি বললাম, কিছু বলবেন স্যার? পাসপোর্টের জন্য তোমার ছবি দরকার। ছবি আছে না তুলতে হবে? আমি বললাম, পাসপোর্টের প্রয়োজন হবে না। হামবাবুর জ্ঞান ফিরেছে, উনি সুস্থ। পরশুর ভেতর দেশে ফিরবেন। কে বলেছে তোমাকে? কেউ বলেনি, এটা আমার অনুমান। আপনারা টেলিফোন করে দেখুন জ্ঞান ফিরেছে কিনা। আমি ততক্ষণে চাইনিজ ভাষা আরও কিছু রপ্ত করি। মধ্যমণি টেলিফোন সেট হাতে নিলেন। আমি চোখের সামনে ডিকশনারি মেলে ধরলাম। মধ্যমণির টেলিফোন অনুসন্ধান শেষ হয়েছে। তিনি পরিপূর্ণ বিস্ময় নিয়েই আমার দিকে তাকিয়ে আছেন।
আমি হাতের ডিকশনারি নামিয়ে রাখতে রাখতে বললাম, স্যার কিছু জানা গেল? মধ্যমণি চাপা গলায় বললেন, মিনিট 10 আগে জ্ঞান ফিরেছে বলল। সবার সঙ্গে কথা বলেছে, ঠান্ডা পানি খেতে চেয়েছে। আমি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম, স্যার আমি কি এখন উঠতে পারি? দুজনের কেউ কিছু বলল না। তাদের হতভম্ব ভাব কাটতে সময় লাগবে, এর ফাঁকে কেটে পড়াই ভালো। ওগো মদিনাবাসী প্রেমে ধরো হাত মম গুনগুন করে গাইতে গাইতে আমি বের হয়ে গেলাম। র্যাব হেড অফিস থেকে এই প্রথম মনে হয় কেউ প্রেমের গান গাইতে গাইতে বের হল। সবাই অবাক হয়ে তাকাচ্ছে। মেসে ফিরে নিজের ঘরে ঢুকতে যাচ্ছি, জয়নাল দৌড়ে এলো। তার চোখে বিস্ময়। হিমু ভাই ফিরেছেন? হ্যাঁ। আপনাকে নিয়ে যাওয়ার পর আমি নিজের গালে 3টে চড় দিয়েছি নিজে। কেন? আমার সঙ্গে জমজমের পানি ছিল, বড় মামা হজ করার সময় নিয়ে এসেছিলেন। আমার উচিত ছিল আপনাকে 1 গ্লাস জমজমের পানি খাইয়ে দেয়া। শরীরে যতক্ষণ জমজমের পানি থাকে ততক্ষণ অপঘাতে মৃত্যু হয় না। হেমু ভাই, আপনি জীবিত ফিরে এসেছেন দেখে কি যে আনন্দ হয়েছে। আপনি জীবিত ফিরলে আমি 50 টাকা নফল নামাজ পড়ব বলে আল্লাহ পাকের কাছে ওয়াদা করছি। এখনই নামাজ পড়তে যাব। খতমে জালালি কি চলছে? জি, মসজিদে তালেবুল এলেম লাগিয়ে দিয়েছি, আজ সারা রাত চলবে। আমি মনে মনে বললাম, মার হাবা র্যাব, মার হাবা। বালিশের নিচে পাখি ডাকছে, এর মানে কি? ঢাকা শহরে পাখিদের মাথা সামান্য আওলা, তার মানে এই না যে তাদের কেউ কেউ মানুষের বালিশের নিচে চলে যাবে এবং মনের সুখে ডাকাডাকি করবে। পাখির সন্ধানে বালিশের নিচে হাত বাড়িয়ে যে বস্তু পেলাম তার নাম মোবাইল টেলিফোন। বড় খালার দেয়া কথোপকথন যন্ত্র। এই যন্ত্রের রিংটোনে আগে বাজনা ছিল, এখন কি করে যেন পাখির ডাক হয়ে গেছে। হ্যালো বড় খালা, তুই কি ঘুমাচ্ছিলি নাকি? 10টা বাজে এখনো ঘুমাচ্ছিস? আমার তো অফিস নেই, আমি যতক্ষণ ইচ্ছে ঘুমাতে পারি। তাই বলে কোনো টাইম টেবিল থাকবে না? তোকে রিং করেই যাচ্ছি। কিছু কি ঘটেছে? ওই মেয়ে চলে এসেছে। কোন মেয়ে চলে এসেছে? হুসি। কেন এসেছে? ও কি বাংলা জানে নাকি যে বলবে কেন এসেছে? কিছুই বলছে না, শুধু হাসছে। হাবে ভাবেও কিছু বুঝতে পারছো না? সাথে ব্যাগে করে 1 গাদা সবজি টবজি নিয়ে এসেছে, মনে হচ্ছে রান্না করে আমাকে খাওয়াতে চায়। তুই চলে আয়। আমি চলে আসবো কেন? আমাকে তো খাওয়াতে চায় না। আমার ধারণা তোকেই খাওয়াতে চায়, সেই তো তোকে টেলিফোন করতে বলল। কিভাবে বলল? ইশারায় কানের কাছে হাত নিয়ে টেলিফোন দেখালো, তারপর বলল হিমি। ওই দিন তোকে হিমু হিমু ডাকছিলাম, সে শুনে মনে করে রেখেছে, হিমুটাকে হিমি বানিয়েছে। তুই চলে আয়। মেনু কি? মেনু কি তা তো জানি না, ব্যাগ থেকে সব জিনিসপত্র নামায়নি। সাপখোপ আছে নাকি? কি যন্ত্রণা, সাপ থাকবে কেন? সাপ হচ্ছে ওদের ভেরি স্পেশাল ডিশ। তুই শুধু শুধু কথা লম্বা করছিস, এক্ষুনি চলে আয়। একটু যে সমস্যা আছে। কি সমস্যা? আজ আমার আরেকটা দাওয়াত আছে। তোকে দাওয়াত করে খাওয়াবে কে? খালু সাহেব দাওয়াত পেয়েছেন, আমি ফাও হিসেবে সঙ্গে যাচ্ছি। ফ্লাওয়ারের বাড়িতে দাওয়াত? তোর খালু যাচ্ছে? হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমিও সঙ্গে যাচ্ছি। এতক্ষণে বুঝলাম কেন তোর খালুর সকাল থেকে এত ছটফটানি। আচ্ছা হিমু, দাওয়াতের ঘটনাটা তুই ইন অ্যাডভান্স আমাকে জানাবি না? জানালাম তো, অ্যাডভান্স জানলে। দাওয়াত দুপুর 1টায়, তুমি জেনে গেছো 10টায়, 3 ঘন্টা আগে। অ্যাকশনে যেতে চাইলে যেতে পারো, 3 ঘন্টা অনেক সময়। আমি অ্যাকশনে এখন যাব না, তোর খালু দাওয়াত খেয়ে আসুক, তারপর দেখবি অ্যাকশন কাকে বলে। তুই অবশ্যই তোর খালুর সঙ্গে যাবি না, তুই আমার এখানে চলে আসবি, তোর জন্য একটা চমক আছে। কি চমক? আগে ভাগে বললে চমক থাকে? এসে দেখে চমকাবি, তবেই না মজা। মাজেদা খালার গলায় আনন্দ। ফ্লাওয়ারের বিষয়টা তিনি আমলে আনছেন না, এটা বোঝা যাচ্ছে।
তিনি আরও মজাদার কিছু নিয়ে ব্যস্ত। আমি চমকাবার প্রস্তুতি নিয়ে দুপুর 1টার দিকে বড় খালার বাসার কলিং বেল টিপলাম। দরজা খুলল হুসি। বড় খালা হুসিকে দিয়েই চমকাবার ব্যবস্থা করেছেন। তাকে বাঙালি মেয়েদের মতো শাড়ি পরিয়ে রেখেছেন, গলায় আবার বেলি ফুলের মালা। এই সময় বেলি ফুল পাওয়া যায় না, নকল বেলি ফুলের মালাও হতে পারে। মাজেদা খালা হাসি মুখে বললেন, কি চমকেছিস? শাড়িতে মেয়েটাকে কি সুন্দর লাগে দেখেছিস? আমার ইচ্ছে করছে এক্ষুনি কাজীটিকে মেয়েটার সঙ্গে তোর বিয়ে করিয়ে দিই। জোর করে বিয়ে না দিলে তুই বিয়ে করবি না, পথে পথে ঘুরবি। শুধু হুহা করছিস কেন? চাইনিজ মেয়ে বিয়ে করতে তোর কোনো আপত্তি আছে? না, ওই মেয়ে বাঙালি বিয়ে করতে রাজি আছে কিনা কে জানে। ওকে জিজ্ঞেস করে যে জানবো সেই উপায় নেই, এক বর্ণ বাংলা বোঝে না। আমি অবশ্যই বাংলা শেখাতে শুরু করেছি। অন্যকে শেখাতে গিয়ে বুঝলাম বাংলাও খুবই কঠিন ভাষা, তবে মেয়েটা দ্রুত শিখছে, বুদ্ধিমতী মেয়ে তো। খালা হাতে এক কাপ নিয়ে জিজ্ঞাসু চোখে হুসির দিকে তাকালেন। হুসি বলল, কাপ। খালার মুখের হাসি অনেক দূর বিস্তৃত হল। তিনি হাতে পানির গ্লাস নিলেন। হুসি বলল, পানি। খালা গ্লাসে টোকা দিলেন। হুসি বলল, গ্লাস। এবার খালা নিজের চুলে হাত দিলেন। হুসি বলল, চুল। খালা বিজয়ের ভঙ্গিতে বললেন, দেখলি একদিনে কত কি শিখিয়ে ফেলেছি। আমি বললাম, তাই তো দেখছি। আচ্ছা খালা, এমন কি হতে পারে যে এই মেয়ে ভালোই বাংলা জানে, আমাদের সঙ্গে ভান করছে যেন কিছুই জানে না? খালা বিরক্ত মুখে বললেন, তুই সারা জীবন গাধাই থেকে গেলি, তোর জীবনটা গাধামি করতে করতেই কেটে গেল, গাধার গাধা। দুপুরে আমরা হুসির রান্না করা মাছের আঁশটে গন্ধে ভরপুর কুৎসিত স্যুপ খেলাম। দুর্গন্ধে পাকস্থলী উল্টে আসার মতো অবস্থা হল। খালা বললেন, বাহ, স্যুপটা ভালো হয়েছে তো। অরিজিনাল চাইনিজ। অরিজিনাল চাইনিজে একটু আঁশটে ভাব থাকে, এই আঁশটে গন্ধটাই বিশেষত্ব। স্যুপের পরে মাছের আইটেম, আস্ত ভাজা মাছ, দেখতে লোভনীয়। এক টুকরো মুখে দিয়ে আমি হতভম্ব। মাছ রসগোল্লার চেয়েও 10 গুণ মিষ্টি। মাজেদা খালা বললেন, বাহ, ভালো তো। আমি বললাম, তোমার কাছে মিষ্টি লাগছে না? মধু দিয়ে রান্না করেছে, মিষ্টি তো হবেই, এটাই ওদের রান্নার ধারা। এক গাদা কাঁচামরিচ বাটামরিচ দিয়ে বাঙালি খাবার ওরা কেন রাঁধবে? ওরা রাঁধবে ওদের মতো। তোর স্বভাবই হলো খুঁত ধরা, আরাম করে খাতো। আমি বললাম, আরাম করে তুমি খাও, বাসি ডাল আছে কিনা দেখো, আমি বাসি ডাল দিয়ে ভাত খাবো। মেয়েটা এত আগ্রহ করে রেঁধেছে, তুই তার সামনে ডাল দিয়ে ভাত খেয়ে মেয়েটাকে অপমান করবি? করব, যে জিনিস রেঁধেছে তাতে অপমান তার প্রাপ্য। তুই যদি সত্যি ডাল দিয়ে ভাত খাস, তুই কোনোদিন আমার বাড়িতে ঢুকতে পারবি না, কোনোদিনও না। ঝোল বাদ দিয়ে শুধু মাছটা দিয়ে ভাত খা, মাছের উপরের খোসা ফেলে দে, তাহলে মিষ্টি একটু কম লাগবে। হুসি এবং আমি একসঙ্গে ফ্ল্যাট থেকে বের হলাম। খালার দেয়া শাড়ি বদলে নিজের পোশাক পরেছে, নীল রঙের স্কার্ট। এই পোশাকে তাকে শাড়ির চেয়েও মানিয়েছে। আমার ধারণা শাড়িতে শুধু বাঙালি মেয়েদেরই ভালো লাগে, এই পোশাক বিদেশিনীদের জন্য না। খালা আমাকে দায়িত্ব দিয়েছেন আমি যেন ইয়েলো ক্যাবে করে হুসিকে তার কাজের জায়গায় নামিয়ে দিয়ে আসি। খালা বলেছেন, আমি চাই তোদের দুজনের মধ্যে ইয়ে হোক। আমি বললাম, ইয়ে কি? বুঝতেই তো পারছিস ইয়ে কি। জেনে শুনে তোর মতো ষাঁড়ের গোবরকে কেউ বিয়ে করবে না। প্রেম হয়ে গেলে ভিন্ন কথা, প্রেম হয়ে গেলে ষাঁড়ের গোবরও মনে হয় রসগোল্লা। আমি হুসিকে নিয়ে রাস্তায় হাঁটছি, ইয়েলো ক্যাব খুঁজছি। হুসি বলল, আপনার খাওয়া হয়নি, আমি লজ্জিত। আমি বললাম, লজ্জিত আবার কিছু নেই, আমি রান্না করলেও তুমি খেতে পারতে না। সবাই সব কিছু পারে না, তুমি পা টিপতে পারো, আমি পারি না। পা টেপাকে আপনারা খারাপ চোখে বিবেচনা করেন? আমি বললাম, মোটেই না, দাদি নানির পা টেপা আমাদের কালচারের অংশ। তবে বাইরের কেউ এই কাজ করতে পারবে না, যে পা টিপবে তাকে পরিবারের একজন হতে হবে।
হুসি বলল, আপনার খালার মতো ভালো মানুষ আমি আমার জীবনে দেখিনি। না দেখারই কথা। হুসি বলল, আমার প্রতি তার গভীর মমতা দেখে আমি খুবই দুঃখ পাই। কেন? আমি ভালো মেয়ে না, আমি খারাপ মেয়ে। আমি বললাম, যে স্বীকার করতে পারে সে খারাপ, সে ততটা খারাপ নয়। হুসি বলল, যাক, ভালো খারাপ নিয়ে কথা বলতে চাই না। আপনি খালি পায়ে হাঁটছেন কেন? এমনি। এমনি না, নিশ্চয়ই কারণ আছে। মেইনল্যান্ড চায়নায় কিছু সাধু মানুষ আছেন যারা প্রচণ্ড শীতেও হালকা চাদর গায়ে জড়িয়ে হাঁটেন। তাদেরকে বলা হয় মুসুমি, জাদুকর। আপনি কি জাদুকর? আমি জাদুকর না। আপনার খালার ধারণা আমি খুব রূপবতী। আপনার কি মনে হয়? অবশ্যই তুমি রূপবতী। আমি এখনো বিয়ে করিনি। তোমার বিয়ের ফুল ফোটেনি, যেদিন ফুটবে সেদিন বিয়ে হবে, তার আগে শত চেষ্টা করলেও হবে না। বিয়ের ফুল কি? আমরা মনে করি সব মেয়েদের জন্যই গহীন জঙ্গলে আলাদা আলাদা করে একটি ফুল ফোটে। যেদিন ফুল ফোটে সেদিনই তার বিয়ে হয়, তার আগে না। যেসব মেয়ের কোনোদিন বিয়ে হয় না তাদের কোনো ফুল নেই? ফুল সবারই আছে, তাদেরটা ফোটে না। আমি হুসির দিকে তাকালাম। বাঙালি মেয়েদের মতো তার চোখে অশ্রু টলমল করছে। বিয়ের ফুলের কথায় চোখে পানি চলে আসার ব্যাপারটা বোঝা যাচ্ছে না। মেয়েরা রহস্যময়ী হতে পছন্দ করে, সে হয়তো রহস্যময়ী হতে চাইছে। হুসিকে তার কাজের জায়গায় নামিয়ে দিলাম। একতলা একটা বাড়ি, নাম হংকং পার্লার। বাড়ির বারান্দায় প্লাস্টিকের চেয়ারে এক নাকচ্যাপটা বসে আছে। নাকচ্যাপটা জাতের বয়স বোঝা মুশকিল, তবে এর বয়স যে 60-এর কাছাকাছি এটা বোঝা যাচ্ছে। গলার চামড়া ঝুলে গেছে, চোখ হলুদ এবং জ্যোতিহীন। বুড়ো নাকচ্যাপটা সন্দেহজনক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি বুড়োর দিকে তাকিয়ে হাত নাড়লাম, মুখ হাসি হাসি করলাম। বুড়োর দৃষ্টি তাতে নরম হল না। হুসিকেও দেখলাম ঘাবড়ে গেছে। সে গলা নামিয়ে বলল, আপনি এই গাড়ি নিয়েই চলে যান। আমি বললাম, গাড়ি ভাড়া দেব কিভাবে? আমার পাঞ্জাবির পকেটে নেই, টাকা তো অনেক দূরের ব্যাপার। মিটারে 90 টাকা উঠেছে। হুসি ট্যাক্সিওয়ালার হাতে 3টা 100 টাকার নোট দিয়ে বলল, আপনি নাকি নিয়ে যান, ইনি যেখানে যেতে চান নিয়ে যাবেন। আমি বললাম, হুসি, বারান্দার পেঁচামুখো যে বুড়ো বসে আছে সে কে? হুসি বলল, আমার বস। আমি কাউকে কিছু না বলে গিয়েছিলাম, মনে হয় উনি রাগ করেছেন। তোমাকে মারবে নাকি? হুসি কিছু না বলে চিন্তিত মুখে পার্লারের দিকে রওনা হল। পেঁচামুখো এখন উঠে দাঁড়িয়েছে, তার দৃষ্টি হুসির দিকে। বুড়ো মেয়েটাকে সত্যি সত্যি মারবে নাকি? দৃশ্যটা দেখে যাবার ইচ্ছা ছিল। ক্যাবওয়ালার সমানে হর্ন দিচ্ছে। আমাকে ক্যাবে উঠতে হল। আমার জন্য একটি রোমহর্ষক দৃশ্য অপেক্ষা করছিল। দৃশ্যটা হংকং পার্লারের বারান্দায় ঘটল না, দৃশ্যটা মেসে আমার ঘরে। বাংলা ছবির অতি রোমহর্ষক দৃশ্য, যে দৃশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত টেনশন মিউজিক দিতে হয়। দৃশ্যটা এরকম, রক্তে মোটামুটি মাখামাখি হয়ে খালি গায়ে শুধু লুঙ্গি পরা এক লোক কুণ্ডলি পাকিয়ে আমার বিছানায় শুয়ে আছে। তার একটা চোখ বন্ধ, ফুলে ঢোল হয়ে ঝুলে পড়েছে। এক হাত বিছানা থেকে বের হয়ে ঝুলছে, হাতের আঙুল থ্যাতলানো, সেখান থেকে টপ টপ করে রক্ত পড়ছে। মেসের ম্যানেজার দরজার কাছে ভীত মুখে দাঁড়িয়ে। আমি বললাম, কে? গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা হলুদ হিমু কালো র্যাব। আজ 3য় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আমরা আরও অনেক উপন্যাস পড়েছি। যে কোনো উপন্যাস যদি আপনারা শুনতে চান, উপন্যাসের নাম লিখে কল্লোল লিখে ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন। এছাড়া আমাদের চ্যানেলের হোম পেজ বা প্লেলিস্ট থেকেও আপনারা গল্প শুনে নিতে পারেন।
এছাড়া গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমরা নিয়মিত বিভিন্ন স্বাদের ছোট গল্প পড়ে শোনাচ্ছি। আপনারা চাইলে গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2 থেকেও ছোট গল্প শুনতে পারেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।